ঠিক আছে, আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন এবং পরবর্তীতে সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। বসুন। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি। আপনি উত্তর দেন মাননীয় সদস্য। আমি কি শুনতাম? কেউ তো শুনছে না। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার উত্তর দেন। মাননীয় সদস্য শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে দিনে দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে। আমরা লক্ষ্য করছি মানুষের ইচ্ছার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যদের উপরে হামলা হচ্ছে, এমনকি সরকার দলের আইনুল হক সাহেব, এস.এম. জাহাঙ্গীর সাহেব, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত তাকে কেন্দ্র করে ভুয়া স্লোগান দেওয়াটাও তো আমরা লক্ষ্য করেছি। এই পরিস্থিতিটা তো শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের সামনে, এই সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন হামলার শিকার হন, তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলাগুলোর কোনো আসামিকে গ্রেপ্তার না করে বরং তার প্রেক্ষিতে যে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হয়েছে সেই মামলায় ওই বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, পয়লা 1 মিনিট একটু আমি অমনোযোগী ছিলাম। কোন প্রসঙ্গে বলছে সেগুলো শুনেছি, কোন ঘটনায় বলেছেন যদি একটু বলতেন। আবার করেন প্রশ্ন, যেটুকু উনি বুঝতে পারেন না ওইটুকু, শুধু ফার্স্ট পার্ট। জি, মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি প্রথমে বলেছিলাম যে দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন এবং পরবর্তীতে সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার সেলটার যাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উইথড্র। ঠিক আছে, মাননীয় স্পিকার, অনুগ্রহ করে বসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। মাননীয়, 1 মিনিট বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয়, জাস্ট হোল্ড অন প্লিজ, আমার কথা শুনুন, লিসেন টু মি। মাননীয় সদস্যবৃন্দ, বলো। হয়েছে তো, অনেকক্ষণ বলেছেন। এখন
আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজের আসনে বসুন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসুন। কথা বলার তো অনেক সুযোগ আপনাদেরকে দিচ্ছি, এইভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, যখন সুযোগ পাবেন মাইকে বলবেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেখানে আপনাদের বিরোধী দলের চিফ হুইপ দাঁড়িয়েছে, সামনের সারির সদস্যবৃন্দ দাঁড়িয়েছে, তখন অনুগ্রহ করে পিছনের সারি থেকে বক্তব্য দেবেন না। আপনাদের নেতারা কি বলে সেটা শোনার চেষ্টা করবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, প্রচুর সুযোগ আছে আপনাদের জন্যে। এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না, এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আরেকটি মাননীয় সদস্যবৃন্দ, বসুন প্লিজ, অপেক্ষা করুন। বসুন বসুন বসুন। অনুগ্রহ করে নিজের নিজের আসনে বসুন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনাদেরকে স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। শোনেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। মাননীয় ঠিক আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, তারপর আমি বিরোধী দলের নেতাকে দেব। আপনি বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বক্তব্য দেন, তারপর আপনি বলবেন। বিরোধী দলের নেতা অপেক্ষা করুন, তার বক্তব্যটা শেষ করুন, তারপর আপনি বলবেন। আপনাকে ফ্লোর দেব। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তরের সময় একজন মন্ত্রীকে যদি উত্তর দিতেই আপনারা না দেন, উত্তর উনি দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে, মাননীয় স্পিকার, না বলেন বলেন। আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি, আমি ভাই সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। সেইটার জবাব তো আমি দিতে পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, মাননীয় আর তাদের স্পিকার, দিকে তাকায় বক্তব্য দেবেন। আপনি যদি আমাকে কথা address না করে বলেন। বলতে দেন
তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা হ্যাঁ, বলছি। বলেন, সংক্ষেপে মানে বলেন। স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয় এই সংসদে, সম্পূরক প্রশ্ন একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়, উত্তর দেন, মাননীয় আমি সদস্য কি উত্তর দেন। শুনতাম? কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার তিনি উত্তর দেন। প্রথমে বলেছেন আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। কোথায় চিন্তা হয়েছে বলতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা 2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসমানের উপর কথা দিতে হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জবাব দেন। মাননীয় স্পিকার, নূতন কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে, প্রতিকার কি? বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে, প্রতিকার কি? স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ওকে, ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় specific স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিতে হবে। মাননীয় That was my intention. Enough. Thank মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? আপনি দেন, মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। আপনি মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে 2 বার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফেসিজম। এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব
সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরও ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্নোত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমার প্রশ্ন যে আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হবার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? আমরা দেখেছি ইতিমধ্যেই প্রতিটি জেলায় মাননীয় সদস্য এক মিনিট জেলা পরিষদে। মাননীয় সদস্য, এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। মাননীয় স্পিকার, ওনাকে পেয়েছে, ওনাকে তো পাবো না। প্রশ্নোত্তর পর্বে তো মাননীয় স্পিকার সুযোগ পাই না, প্রশ্ন জমা দেই, প্রশ্ন আসে না, আপনি পুরোকে হাত তুলে সেও সুযোগ পাই না। আপনি এই দাবির উপরে বক্তব্য রাখতে পারেন, কিন্তু তাহলে আর পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বক্তব্য রাখার সুযোগ পাবেন না। আপনি এখন বলবেন না পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বলবেন? মাননীয় স্পিকার, এখনই বলি, আবার কখন সুযোগ পাই বলা তো যায় না। প্লিজ গো অ্যাহেড। আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, আপনার সময় 3 মিনিট। এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। মাননীয় স্পিকার, আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর ধরে লড়াই করেছি। মাননীয় সদস্য, আগে আপনার দাবিটা উত্থাপন করুন। মাননীয় স্পিকার, এখানে মন্ত্রণালয়ে দাবি নম্বর 1,809,56,10,000 টাকার মঞ্জুরি চেয়েছেন মাননীয় মন্ত্রী। স্বাভাবিকভাবেই আমি প্রতীকী মূল্য 500 টাকা হ্রাসের একটি প্রস্তাব জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতেই আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না। তারপরে বহু কষ্টে আমি চিফ হুইপ মহোদয়ের কাছ থেকে অনুরোধে 2টো মাত্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছিলাম। এর মধ্যে স্থানীয় সরকার কোত্থেকে আসলো জানি না, যাই হোক সময় বুঝতে আমার কিছুটা সময় লেগেছে, সেজন্য আমি দুঃখিত। তো যে কথাটি বলছিলাম যে আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়, অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণেই মাননীয় মন্ত্রীকে আজকে আমি পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে, যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্য বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্পূরক বাজেটের বরাদ্দ নিয়ে আমরা আজকে এখানে বসেছি এবং সেটাকে আপনার মঞ্জুরি দেওয়া না দেওয়ার ব্যাপারে আলোচনা করছিলাম। তো এর মধ্যে আমাদের সম্মানিত সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ে অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য 22 রংপুর 4 প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 147 পানি সম্পদ মন্ত্রণালয় শিরোনামাধীন 44 নং দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এটা একটা প্রতীকী প্রস্তাবনা। আমরা এখানে কারো বাজেট আটকিয়েও রাখতে পারবো না। সংখ্যা আমাদের কম, আমরা হা ভোট বলি আর না ভোট বলি সেটা এখানে ম্যাটার করে না। সরকারি দল যে ভোট বলবে সেটা হ্যাঁ এর পক্ষে বলুক আর দায়ের পক্ষে বলুক, আপনি সেই দিকে রায় দিবেন, সেটাই এখানকার বাস্তবতা। কিন্তু এখানে কিছু বিষয় বলে রাখা প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা কাজের আওতার মধ্যে অনেকগুলো কাজ রয়েছে এবং এই সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রচারণার বিষয় হচ্ছে খাল খনন করা। আমরা দেখেছি যে সরকার গঠন করার পর থেকেই খাল খননের একটা মহা উৎসব চলছে দেশব্যাপী। সেই খাল খনন করতে গিয়ে কোথাও সেখানে মেশিনের ব্যবহার হচ্ছে, কোথাও জনবলের ব্যবহার হচ্ছে এবং কোথাও কত কিলোমিটার খাল খনন করা হচ্ছে, কোনো বিষয়ই এখনো পর্যন্ত স্বচ্ছ কোনো পরিসংখ্যান এই সংসদে কিন্তু উপস্থাপন করা হয় নাই। এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে কতটুকু পরিমাণ খাল খনন করা হয়েছে। এবং যেহেতু এই যে খাল খননের বিষয়টা সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে, সেক্ষেত্রে এই খাল খননের মতো বিষয় বা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত এই বিষয়গুলোকে এটাকে এই সম্পূরক বাজেটে নিয়ে আসার কেন প্রয়োজনীয়তা হলো, এটা তো বাজেটের যখন সময়সীমাটা যখন সামনে আসতেছে সেই সময়টাতেই এটাকে অন্তর্ভুক্ত করা সম্ভবপর ছিল। কারণ সামনের সরকারের হাতে এখনো অপরন্ত প্রায় 4.5-5 বছরের মতো সময় এখনো সরকারের হাতে আছে, তখনই এটা মূল বাজেটের সাথে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারত। কিন্তু বরাবরই যেটা হয়, বাজেটের সময়টাতে এক ধরনের বাজেট পেশ করা হয় এবং সম্পূরক বাজেট যখন আসে তখন একভাবে সেটাকে সমন্বয় সাধন করা হয়, যাতে করে এই বাজেটগুলোর সেই অর্থে কোনো আর হিসাব পাতি থাকে না। এবং যখনই হিসেবের বিষয়টা না থাকে, জবাবদিহিতার বিষয়গুলো না থাকে, সেই জায়গাটাই কিন্তু নানাভাবে অর্থগুলো তছরূপ হওয়ার মতো বিষয়গুলো ঘটে। আমরা জানি যে আমাদের দেশে একটা নদীমাতৃক দেশ এবং সেখানে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এখন এই যে বর্ষাকাল চলে এসেছে মাননীয় স্পিকার, শুধু আমার এলাকা না, গোটা বাংলাদেশের হয়ে আমি বলছি, আমি যদি আমার এলাকার কথাও বলি, যেমন তিস্তা নদী এখন কিন্তু ভাঙন চলছে। এমনই করে বাংলাদেশের প্রত্যেকটা নদীর জায়গায় গিয়ে দেখবেন সেখানে ভাঙন চলছে। সেই জায়গাগুলোতে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজের আওতা কতদূর, তারা কি ভাঙন রোধ করার জন্য কাজগুলো করছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিয়ে আসা প্রয়োজন। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের আরো অনেকগুলো কাজের জায়গা রয়েছে, সেই কাজগুলো পানি সম্পদ মন্ত্রণালয় করছে কিনা সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে, এবং আসলেই এই যে এতগুলো টাকা প্রায় 1 মিনিটে সমাপ্ত করুন প্লিজ। নতুন করে আরো 2000 কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে, সেই বরাদ্দটা কি যে কাজগুলো আগে করতে চাওয়া হয়েছিল তার সঙ্গে অতিরিক্ত প্রয়োজন হচ্ছে, নাকি নতুন করে বরাদ্দ এই কাজগুলো দেওয়া হয়েছে নতুন কিছু কাজ ইনিশিয়েট করে দেওয়ার জন্য, সেই বিষয়গুলো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে বাজেট দরকার আছে কাজের জন্য, কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন, সে জায়গাগুলোতে জবাবদিহিতা থাকা প্রয়োজন, এবং কোন ক্ষেত্রে কাজগুলো হচ্ছে এবং কোথায় কিভাবে হচ্ছে এবং সেই জায়গাগুলোতে কোনো বৈষম্য আছে কিনা, এবং কাজগুলোর ক্ষেত্রে যেন কোনোভাবে ত্রুটি বিচ্যুতি না থাকে, এবং কাজগুলো যেন এমন ভাবে না হয় যে এই কাজগুলো করার পরে আবারও সেখানে আবার বাজেট প্রয়োজন হয়। অর্থাৎ একবার বাধাই করা হলো,
কিছুদিন পরে আবার সেখানে ভাঙন হলো, একবার একটা কাজ করা হলো, সেখানে আবার বস্তা ফেলানো দরকার হলো। এইভাবে যদি বারবার যদি কাজ করা হয়, সেখানে বারবারই অর্থ প্রয়োজন হবে, সেখানে বারবারই দেশের টাকা নষ্ট হবে। আমরা সেই ধরনের ব্যবস্থাপনা